মেয়েটার বীর্য বাড়িতে বীর্যটা রাখছি না। তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। অনেক সহজ সরল লাইফ লিড করে আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। উনি যে ঠান্ডা স্বভাবের মানুষ, উনি যে নিরহ মানুষ, ওনার যে শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেই। পরে শুনছি যে নেশা করে, আমার ছেলে পরে শুনলাম খুনি। আমি আর কি কব বাবা রে। আর ছেলে যদি এইরকম কাজ করতে থাকে সে উচিত শাস্তি পায়। পুলিশ প্রশাসন এই কথা বলতে পারে না। আমরা চাই সত্য উদ্ঘাটন হোক, প্রকৃত খুনিদের ধরা হোক। বাংলাদেশের রংপুরে একই পরিবারের 4 সদস্য নিহত হওয়ার ঘটনায় এবার তদন্তের মোড় ঘুরল। পুলিশের দাবি ছিল ছাদে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যা, পরে তার স্ত্রী, ছেলে ও মেয়েকে খুন করে 2 যুবক। 2 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। আদালতে 164 ধারায় জবানবন্দিও হয়েছে। কিন্তু তারপরও প্রশ্ন কিন্তু কোনোভাবেই থামেনি। বিক্ষোভ হয়েছে রংপুরে। আর এবার থানার হাত থেকে তদন্তভার গেল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তথা ডিবির হাতে। কিন্তু কেন? আর পুলিশের প্রথম বয়ানে ঠিক কোথায় প্রশ্ন উঠছে সেই নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। নমস্কার, আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। রংপুর নগরীর মাছুয়াপাড়া এই বাড়িতেই 22শে অগস্ট রাতে উদ্ধার হয়েছিল একই পরিবারের 4 সদস্যের দেহ। নিহতরা 65 বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, 25 বছরের মেয়ে আগামী চক্রবর্তী এবং 12 বছরের ছেলে প্রিয়ম। 4 জনই বাংলাদেশের একটি হিন্দু পরিবারের সদস্য। কয়েক ঘন্টা ধরে বাড়িটি ছিল তালা বন্ধ। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরের পর হোমিওপ্যাথির চিকিৎসার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। পরিবারটি মাছুয়াপাড়ায় নিজেদের নির্মাণ করা বাড়ির দোতলায় থাকত। রবিবার পুলিশের সংবাদ সম্মেলনে সামনে আসে প্রথম তদন্ত তথ্য। পুলিশের দাবি, মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস নামে 2 যুবক ওই বাড়ির ছাদে গিয়েছিল। সেখানে তারা মাদক সেবন করছিল। আর এমন সময় গণপতি চক্রবর্তী বিষয়টি দেখে বাধা দেন বলে পুলিশের দাবি। এরপর তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী পরে পরিবারের বাকি 3 সদস্যকেও হত্যা করা হয়। খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিং এর ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। এর আগে ওরা ওখানে চেয়ারে বসে রেস্ট নেয়। ঘটনার পরে বাড়ির জিনিসপত্রগুলো এলোমেলো করে ডাকাতির একটি আবহ তৈরি করার চেষ্টা করে অভিযুক্তরা। 24শে অগস্ট আদালতে 2 অভিযুক্তের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তাদের বক্তব্য পুলিশের সংবাদ সম্মেলনের বয়ানের সঙ্গে অনেকটাই মিলে যায়। তবে কিছু নতুন তথ্য তারা দিয়েছেন বলে দাবি ডিবির। কাগজে কলমে তদন্ত যেন একটি নির্দিষ্ট দিকেই এগোচ্ছিল, কিন্তু বাস্তবে প্রশ্ন তখনও থেকেই যায়। ময়নাতদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অর্থাৎ হত্যার ধরন নিয়ে ময়নাতদন্তের তথ্য পুলিশের বয়ানের একটি গুরুত্বপূর্ণ অংশকে সমর্থন করছে। তবে হত্যার পেছনে ঠিক কি উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আলাদা প্রশ্ন। দেখা গেল আর্জেন্টিনার সাপ। আর আমি যখন বাচ্চাটাকে তুলে দিছি, ওর গায়ে একটা ঘিয়ে কালার, একটা 1 কালার গেঞ্জি ছিল। একটা নয়, 2টা নয়, 4টার জীবন যাওয়া মানে কি? তো আমিও তো ভাবতেছি এরা কিভাবে এলা কাজ করলো, 2টা ছেলে কিভাবে এই কাজগুলো করলো। কেন অভিযুক্তরা ওই বাড়ির ছাদই বেছে নিল? বিদ্যুৎ সংযোগ কেন বিচ্ছিন্ন? ঘটনার পুরো সময়রেখা কি? আরো কেউ কি জড়িত? কোনো প্রভাবশালী ব্যক্তি? স্থানীয়দের প্রশ্ন কিন্তু একাধিক। শুধু দেখলাম সব ঘরে তছনছ দেখলাম, লাশ তো দেখতে দেয়নি। ওনার কার সাথে ওঠা বসা আমরা তো নিজেই জানি না। আর উনি যে ঠান্ডা স্বভাবের মানুষ, উনি যে নিরহ মানুষ, ওনার যে শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেই পারি না। আমার বাবাও যেমন, আমার চাচাও যেমন। অনেক সহজ সরল লাইফ লিড করে আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। মানে আমাদের জানা মতে আমাদেরকে কখনোই কিছু বলেনি। যে অন্য ভবন ব্যবহার করে ওই ছাদে যাওয়া সম্ভব ছিল, সেখানে না গিয়ে 2 যুবক কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেল? বাড়ির বিদ্যুৎ সংযোগ কখন এবং কেন বিচ্ছিন্ন হয়েছিল? ঘটনার পর অভিযুক্তদের গতিবিধি নিয়ে পুলিশের বয়ান এবং ঘটনাস্থলের তথ্য ঠিক কতটা মেলে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, 2 যুবকের পক্ষে কি এই পুরো ঘটনা ঘটানো সম্ভব ছিল? এই প্রশ্নগুলোই কিন্তু এখন তদন্তের বিষয়। এই প্রশ্নগুলো থেকেই রংপুরে শুরু হয় প্রতিবাদ। রংপুর জেলা স্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া, শিক্ষক এবং নাগরিক সমাজের একাংশ রাস্তায় নামেন। কাছারি বাজারে সড়ক অবরোধ করা হয়।
প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। আন্দোলনকারীদের দাবি 4 খুনের প্রকৃত ঘটনা সামনে আনতে হবে। তাদের প্রশ্ন, এত দ্রুত কিভাবে তদন্ত একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছে গেল? এমনকি গ্রেপ্তার 2 যুবকই প্রকৃত অপরাধী কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। কারেন্টের লাইন কে কেটে দিল, বাইরে থেকে কে তালা মারলো, এগুলো উদ্ঘাটন না করে একজন পুলিশ প্রশাসন এই কথা বলতে পারে না যে এই দুজন হচ্ছে প্রকৃত খুনি। আমরা চাই সত্য উদ্ঘাটন হোক, প্রকৃত খুনিদের ধরা হোক। এই আবহেই একটা বড় সিদ্ধান্ত। কোতোয়ালি থানার হাত থেকে মামলার তদন্তভার এবার দেওয়া হয়েছে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তথা ডিবিকে। নতুন তদন্তকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবির ইন্সপেক্টর জিন্নাত আলী। ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, তদন্তে স্বচ্ছতা রাখতে প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে এবং দ্রুত চার্জশিট দেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন। দায়িত্ব হস্তান্তরের পর পুরনো ও নতুন তদন্তকারী আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব এই খুন হওয়া নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে। তখন সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে, তার চোখ ঠিকরে বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এখন ডিবির সামনে মূলত কয়েকটি প্রশ্ন। প্রথমত, ঘটনার রাতে ঠিক কি ঘটেছিল? দ্বিতীয়ত, বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণই বা কি? তৃতীয়ত, ঘটনাস্থলটি কেন বেছে নেওয়া হয়েছিল? এবং চতুর্থত, ঘটনার সঙ্গে কি অন্য কারোর যোগসাজশ ছিল নাকি ছিল না? থাকলে তিনি কি কোনো প্রভাবশালী ব্যক্তি? এবং পঞ্চমত, পুলিশের প্রাথমিক বয়ান, অভিযুক্তদের আদালতের বক্তব্য এবং ঘটনাস্থলের বাস্তব প্রমাণ তিনটে কি পরস্পরের সঙ্গে মেলে নাকি না? এই প্রশ্নগুলোর উত্তরই এখন নতুন তদন্তের মূল লক্ষ্য। আর এই ঘটনার একটি সংবেদনশীল দিকও কিন্তু রয়েছে। নিহত 4 জন বাংলাদেশের একটি হিন্দু পরিবারের সদস্য, অর্থাৎ সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিন্তু তৈরি হয়েছে, যেটা স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত পুলিশের প্রকাশ্য তদন্তে ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক উদ্দেশ্যকে হত্যার কারণ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়নি। তাই তথ্যের সীমা মেনে প্রশ্নটা আপাতত খোলা থাকছে। 2 অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও হয়েছে। ময়নাতদন্ত বলছে 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু তদন্ত নিয়ে প্রশ্ন ওঠার পর বদলেছে তদন্তকারী সংস্থাও, আর এখন ডিবির হাতে সেই দায়িত্ব। তাই রংপুরের 4 খুনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু এখনো একই। পুলিশের প্রথম বয়ানই কি পুরোপুরি সত্য, নাকি তদন্তের আরো গভীরে গেলে সামনে আসবে অন্য কোনো তথ্য? মৃতদেহগুলির ময়নাতদন্তে সহযোগী ডোম যতীন রায় কি বলছেন শুনে নেব। মেয়েটার বীর্য বাড়িছে, বীর্যটা রাখছি। মেয়ের মাকে দেখছে তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়িছে। কথা বুঝছেন আমার বাংলা কথা বুঝতে? 4টি প্রাণের এই মামলায় সেই উত্তরই এখন খুঁজছে ডিবি। আমাদের নজর থাকবে ঠিক সেই দিকেই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে এবং এই প্রতিবেদনের পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।